আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জেটিসি লার্নিং একাডেমি। আজকের আলোচনার বিষয় ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ABB এর ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কম সাবজেক্টের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব সলিউশন সহ। অ্যাজ এ ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে 14 বছরের বাস্তব লোন অ্যান্ড অ্যাডভান্স ডিভিশনে কাজ করার অভিজ্ঞতার আলোকে টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি চ্যানেল থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন আমরা জানব লোন অ্যান্ড অ্যাডভান্সের ক্লাসিফিকেশন সম্পর্কে। Categories of loan and advance. All loan and advance will be grouped into 4 categories for the purpose of classification. Number 1, continuous loan. 2, demand loan. 3, fixed term loan. 4, short term agricultural credit. এখানে মূলত ঋণের ধরন অনুযায়ী এই 4 ভাগে সমবর্গ বা সকল লোন অ্যান্ড অ্যাডভান্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কন্টিনিউয়াস লোন, এটা হচ্ছে মূলত শর্ট টার্ম লোন, সাধারণত 1 বছরের জন্য দেওয়া হয়, যেমন সিসি ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন লোন এবং এসওডি লোন, যেমন সিকিউরড ওভারড্রাফট লোন, অর্থাৎ ফিনান্সিয়াল কোলাটেরাল এগেইনস্টে যে ঋণ দেওয়া হয় ব্যাংকে লিয়েন মার্ক করে, সেটা হচ্ছে আমাদের সিকিউরড ওভারড্রাফট এসওডি লোন। আর কন্টিনিউয়াস লোন হচ্ছে সিসি লোন, যেমন বিজনেসে দেওয়া হয় ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন এবং ক্যাশ ক্রেডিট প্লেস লোন। এটা 1 বছরের জন্য দেওয়া হয়। এটার এগেইনস্টে সিকিউরিটি হিসেবে ল্যান্ড এবং বিল্ডিং, দোকানের স্টক নেওয়া হয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যাংকের অনুকূলে রেজিস্টার মর্টগেজ করে নেওয়া হয়। এখানে ডিমান্ড লোন বলতে আমাদের যত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের যারা করেন তাদের এগেইনস্টে যে ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে আমাদের ডিমান্ড লোনে পড়ে। এটা হচ্ছে শর্ট টার্ম লোন লেস দেন এ ইয়ার। আর ফিক্সড টার্ম লোন হচ্ছে আমাদের সকল মাসিক কিস্তির ভিত্তিতে যে সকল ঋণ দেওয়া হয়, যেমন পার্সোনাল লোন, কনজিউমার লোন, রুরাল ক্রেডিট, ফার্নিচার ক্রয়ের নিমিত্তে, স্যালারি এগেইনস্টে যত মাসিক কিস্তির ভিত্তিতে বা ইএমআই নির্ধারণ করে যে সকল ঋণ দেওয়া হয় সেটা হচ্ছে ফিক্সড টার্ম লোন। আর শর্ট টার্ম এগ্রিকালচার ক্রেডিট, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরকে সক্রিয় রাখার জন্যে কৃষককে স্বল্প সুদে যে ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে শর্ট টার্ম এগ্রিকালচার ক্রেডিট। এটা হচ্ছে আমাদের লোনের ক্লাসিফিকেশনগুলো ধরন অনুযায়ী। আর যদি মেয়াদ অনুযায়ী ঋণ বা অগ্রিম লোন অ্যান্ড অ্যাডভান্সকে আমরা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে শর্ট টার্ম লোন, স্বল্প মেয়াদী লোন, মিড টার্ম লোন বা মধ্যমেয়াদী লোন এবং লং টার্ম লোন বা দীর্ঘমেয়াদী লোন। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন যেটা মূল বিষয় আলোচনা করব লোন ক্লাসিফিকেশন। মূলত ঋণকে আমরা যেভাবে শ্রেণীকৃত করি এটা গভীরের সংজ্ঞায় বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে ঋণ প্রদানের পরে লোনের অবস্থার উপরে ডিপেন্ড করে ঋণটাকে ক্যাটাগরি করা হয়। সেই এখন সেটা নিয়ে আলোচনা করব, ক্যাটাগরিজ অফ লোন। তাহলে অল দ্য লোনস উইল বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন। এখন বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার 15/2024 সালের সর্বশেষ সার্কুলার অনুযায়ী এটা ক্লাসিফিকেশন করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন সকল স্ট্যান্ডার্ড লোনকে আবার এখানে আলাদা
ক্যাটাগরি করা হয়েছে, যেমন স্ট্যান্ডার্ড 0, স্ট্যান্ডার্ড 1 এবং স্ট্যান্ডার্ড 2। এটা হচ্ছে যত ভালো লোন আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করি, অর্থাৎ ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ হচ্ছে, ঋণ হতে ইনকাম জেনারেট হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বা লোন অ্যান্ড অ্যাডভান্স করার পরে সেখান থেকে ইনকাম আসছে, ঋণটাতে কোনো প্রবলেম নেই, সম্পূর্ণ সিকিউরড লোন। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লোন। এরপরে হচ্ছে যদি স্ট্যান্ডার্ডের পরের পর্যায়ে হচ্ছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এটা এক ধরনের ঋণের শ্রেণী বিভাগ। সেটা হচ্ছে যদি ঋণ প্রদানের পর যদি সেটা স্বল্পমেয়াদী ঋণের কথা আমরা হিসাব করি, স্বল্পমেয়াদী ঋণ যেমন সিসি লোনের ক্ষেত্রে যদি ধরেন 1 বছরের মেয়াদ দেওয়া হয় বা এসিডি লোনে 1 বছর মেয়াদ দেওয়া হয়, 1 বছরের পরে তার ইন্টারেস্ট সহ যে অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে সেটা যদি সে পরবর্তী 3 মাসের মধ্যে অন্তত মিনিমাম ইন্টারেস্টের টাকাটা পেমেন্ট না করে, তাহলে সেই লোনটাকে আমরা ক্লাসিফিকেশন করি এসএমএ হিসেবে, অর্থাৎ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হিসেবে। কিন্তু এটাও আমাদের এখান থেকে ইনকাম জেনারেট হবে, ইনকাম ত্রৈমাসিক ইনকাম জেনারেটের পরে এটা ইনকামে যাবে এই টাকাগুলো। এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। এটাকে আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে সিএল এর যে আমরা ত্রৈমাসিক রিপোর্ট করি, সিএল ক্লাসিফাইড লোন, সেটার একটা ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে 3 মাসের পরের পরবর্তী 3 মাস যদি ঋণ আদায় না হয়, তাহলে সেটা সাব স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ এসএস। তাহলে মেয়াদ যাওয়ার পরে 6 মাস, 6 মাস যদি ঋণ আদায় না হয়, তাহলে সেটা সাব স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত করা হবে। এর পরবর্তীতে যদি আরো 3 মাস চলে যায়, তখনও সে ঋণের সুদ আসল আদায় না হয় বা অন্তত এটা রিনিউয়াল বা নবায়ন, সিসি লোনের ক্ষেত্রে নবায়ন যদি না করা যায় বা অন্তত ইন্টারেস্টের টাকা যদি আদায় না করা যায় বা কোনো কিস্তি না দেয়, সেটা হবে ডাউটফুল লোন, অর্থাৎ ডিএফ। এরপরে ঋণের মেয়াদ যাওয়ার পর যদি আরো 3 মাস, অর্থাৎ ঋণের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি 1 বছর চলে যায় কোনো টাকা আদায় না হয়, সেক্ষেত্রে এটা ক্লাসিফিকেশনের ধাপ অনুযায়ী ব্যাড অ্যান্ড লস হয়ে যাবে। এখানে উল্লেখ্য যে শুধু স্ট্যান্ডার্ড লোন এবং এসএমএ লোন এই দুইটাতে ইন্টারেস্ট অ্যাপ্লাই করার পরে এই টাকাগুলা ইনকামে নেওয়া যাবে। বাকি 3 ক্যাটাগরির লোন যেমন স্পেশাল মেনশন, সাব স্ট্যান্ডার্ড, ডাউটফুল আর ব্যাড অ্যান্ড লস, এই ক্যাটাগরিতে যখন ক্যাটাগরি করা হবে বা লোন চিহ্নিত করা হবে বা সেটা সিল হিসেবে ক্লাসিফাইড লোন হিসেবে দেখানো হবে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বা বিভিন্ন রিপোর্টিং এজেন্সিকে, তখন সেটা আর ইন্টারেস্টের টাকা ইনকামে নেওয়া যাবে না, তখন ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা রাখতে হবে। এই হচ্ছে লোনের ক্লাসিফিকেশন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রেডিট অপারেশনে বা লোন অ্যান্ড অ্যাডভান্স ডিভিশনে লোনের বিপরীতে প্রভিশন অথবা লোন প্রভিশনিং কি জিনিস এবং সেটা কখন কিভাবে সংরক্ষণ করতে হয়, বা ঋণ প্রভিশন বলতে আমরা কি বুঝি? মূলত যখন ব্যাংক ইনভেস্টমেন্ট করে বা ঋণ প্রদান করে, সেই ঋণের অর্থ যখন সঠিক নিয়মে আদায় হতে থাকে, তখন সেটা বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড লোন বা আনক্লাসিফাইড লোন। যদি এই ঋণটা, যদিও সকল স্ট্যান্ডার্ড লোন আনক্লাসিফাইড বা নিয়মিত আদায় হয়, কিন্তু তারপরেও এটার বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। প্রভিশন হচ্ছে 2 ধরনের, জেনারেল প্রভিশন আর হচ্ছে স্পেসিফিক প্রভিশন। জেনারেল প্রভিশন লোন, সেটা মন্দ লোন হোক বা যে ক্রাইটেরিয়াই হোক, ভালো হোক মন্দ হোক, সকল ঋণের বিপরীতে জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। যেমন ঋণ যদি স্ট্যান্ডার্ড হয়
বা আনক্লাসিফাইড হয় স্ট্যান্ডার্ড লোনের বিপরীতে সকল ঋণ, সেটা এগ্রিকালচার হোক, এরপর হচ্ছে মাইক্রো ক্রেডিট, এসএমই, মানে মোট কথা সকল ঋণের বিপরীতে স্ট্যান্ডার্ড লোন হলেও সেটার বিপরীতে 1% জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। আর যদি ঋণটা এসএমএ হয় অর্থাৎ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হিসেবে শ্রেণীকরণ করা হয় তখনও তার বিপরীতে 5% জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। আরেকটা হচ্ছে স্পেসিফিক প্রভিশন, অর্থাৎ ঋণ যখন খারাপ মানে, এখানে খারাপ মান বলতে ঋণের যেমন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই যে বিআরপিডি সার্কুলার 15 অনুযায়ী ঋণ মেয়াদ পূর্তি হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 মাসের মধ্যে যদি ঋণটা আদায় না হয় বা ওভারডিউ ইন্টারেস্টের টাকা আদায় না হয়, তখন সেক্ষেত্রে এই ঋণটাকে ক্লাসিফাইড করতে হবে, অর্থাৎ সিএল করতে হবে। এটার এই স্পেসিফিক প্রভিশন সিএলের প্রথম ধাপ হচ্ছে আপনার এসএস হলে এই ঋণটা ইন্টারেস্ট অ্যাপ্লাই করে সেটা ইনকামে যাবে না, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে রাখতে হবে। এবার হচ্ছে ডাউটফুল, শেষে হচ্ছে ব্যাড অ্যান্ড লস, অর্থাৎ সকল বন্ধ লোন বা ডিফল্ট লোনের বিপরীতে আমাদের প্রভিশন সংরক্ষণ করতে হয়। সেটা হচ্ছে প্রভিশন চলতি বা কারেন্ট ইয়ারের ইনকাম ডেবিট করে এই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। যদি এসএস হয় তাহলে 20% অফ দ্য 20% প্রভিশন সংরক্ষণ করতে হয়, অর্থাৎ 20% অফ বেস ফর প্রভিশন। এরপরে যদি ডাউটফুল হয় তাহলে 50% অফ বেস ফর প্রভিশন সংরক্ষণ করতে হয়। আর যদি ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, ঋণটা সম্পূর্ণ মন্দরূপে শ্রেণীকৃত হয়ে যায়, তাহলে সেটার বিপরীতে 100% প্রভিশন সংরক্ষণ করতে হয়। মূলত এই হচ্ছে প্রভিশনের সংজ্ঞা, অর্থাৎ ঋণ যদি ক্লাসিফাইড হয়ে যায় বা শ্রেণীকরণ বা মন্দ ঋণে পরিণত হয়ে যায়, তখন সেটা ঋণের বিপরীতে বা আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। সেটা হচ্ছে জেনারেল প্রভিশন আর স্পেসিফিক প্রভিশন। জেনারেল প্রভিশনে বলেছি সকল স্ট্যান্ডার্ড লোনে 1% আর এসএমএ লোনে হচ্ছে 5%। আর স্পেসিফিক প্রভিশনের ক্ষেত্রে এসএস থাকলে 20%, ডাউটফুল থাকলে 50%, আর হচ্ছে ব্যাড অ্যান্ড লস হলে 100% প্রভিশন সংরক্ষণ করতে হবে, অর্থাৎ প্রভিশন ইনকাম ডেবিট করে এই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হবে ঝুঁকির হ্রাসের নিমিত্তে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব লোন রাইট অফ, অর্থাৎ ঋণ অবলোপন বলতে আমরা কি বুঝি। দেখুন এখানে সংজ্ঞা দেওয়া আছে, ব্যাংকস মে at any time write off loans classified as bad and loss for which 100% provision have been kept and cases have been filed in the court of law. However, bank may write off default loans below taka 50,000 without feeling suit against the borrowers under the process of the oldest bad and loss classified loan should be considered first for written off. Bank may write off loans by debit to their current year's income account which 100% provision kept is not found adequate for writing off such loan. All out efforts should be continued for realizing written off loan. এখানে written off আর write off loan মূলত একই অর্থে ব্যবহার করা হয়েছে। এখন একটু ব্যাখ্যা করি। রাইট অফ লোন হচ্ছে অবলোপনকৃত ঋণ। এই অবলোপন মূলত কেন করা হয় এবং কি উদ্দেশ্যে করা হয়। ঋণ দেওয়ার পরে ঋণ যথাসময়ে যদি আদায় না হয় তাহলে লোন সেটা ক্লাসিফাইড করতে হয়, অর্থাৎ ঋণ শ্রেণীকরণ করা হয়। এই শ্রেণীকরণের শুরুর ধাপটা হচ্ছে ঋণ যখন স্ট্যান্ডার্ড মানে থাকে তখন সেটাকে বলি আমরা ইউসি, আনক্লাসিফাইড লোন। এটার দুইটি ধাপ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন আর হচ্ছে এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট।
এই দুই ক্রাইটেরিয়াতে আমাদের ইন্টারেস্ট জেনারেট করে ইনকামে নেওয়া যাবে। এরপরে যখন ঋণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে 3 মাস পার হয়ে যাবে, তখন সেটাকে আমাদের ক্লাসিফাইডের এসএস অর্থাৎ সাবস্ট্যান্ডার্ড করতে হবে। তখন ইনকাম জেনারেট করে সেটা ইন্টারেস্ট অ্যাপ্লাই করার পরে ইনকাম জেনারেট করে সেটা ইনকামে নেওয়া যাবে না, তখন সেটা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রাখতে হবে। এরপরে হচ্ছে ডাউটফুল, এরপর হচ্ছে ব্যাড অ্যান্ড লস, অর্থাৎ ঋণের মেয়াদ সীমা পার হয়ে যাওয়ার পরে 1 বছর সময়ান্তে অর্থাৎ যদি কোনো ঋণ আদায় না হয়, তখন সেটা আমরা ব্যাড অ্যান্ড লস হিসেবে ক্লাসিফাইড করতে হবে। এখন এই ব্যাড অ্যান্ড লস যখন লস হিসেবে এই ঋণটি ক্লাসিফাইড করা হবে, তখন এই ঋণের প্রভিশন সংরক্ষণ করতে হবে, অর্থাৎ 100% প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ ইনকাম ডেবিট করে এটা প্রভিশন সংরক্ষণ করতে হয়, তাহলে ব্যাংকের বাৎসরিক আয়ে ঘাটতি পড়ে এবং সেই সাথে ফান্ডও দীর্ঘদিনের জন্য আটকা যায়, অর্থাৎ আটকে পড়ে। এই কারণে লোন রাইট অফ করা হয়। রাইট অফটা কখন করা হয়? ব্যাড লোন যখন যে সকল ঋণ একাধিক্রমে 2 বছর বন্ধ বা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত অবস্থায় থাকে, তখন সেটাকে আমাদের রাইট অফ করতে হয়। অর্থাৎ ঋণের শ্রেণীমান যাই হোক না কেন, কোনো মৃত ব্যক্তির হিসাব যদি কোনো গ্রাহক বা বড়োয়ার বা কোনো প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক যদি মৃত্যুবরণ করে, তাহলে ঋণের অ্যামাউন্ট যাই হোক যে কোনো সময় সেটা অবলোকন করা যাবে। এবং অবলোকনকৃত ঋণের এগেইনস্টে এটা আদায়ের জন্য এটা মামলা করতে হবে। মামলাটা করতে হবে ঋণ অবলোকন করার আগে। এখন আশা করছি বুঝতে পেরেছেন, ঋণ অবলোকন করা হলেও তার মানে এটা শূন্য হয়ে যায় না বা ভ্যানিশ হয়ে যায় না। এই ঋণের এটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে এই ঋণটাকে সরিয়ে অফ ব্যালেন্স শিটে স্থানান্তর করা হয়, এবং সেটা ঋণ অবলোকন করলে এই অবলোকনকৃত ঋণের বিপরীতে প্রধান কার্যালয় এটা সমপরিমাণ সিএবিটি প্রদান করে শাখাকে। তাহলে এই মূলত এই ঋণটা অর্থাৎ সেন্ট্রালি রিকভারি ডিপার্টমেন্ট বা লোন ডিপার্টমেন্ট বা হেড অফিস ঋণ অবলোকনকৃত ঋণগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, এবং শাখাকে ঋণ অবলোকন করা হলেও সমস্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে এই ঋণ আদায়ের নিমিত্তে। ঋণ যখন আদায় হবে কিছু কিছু, তখন সেটা আবার মামলা করে যদি পুরাটা আদায় হয় তাহলে হলো সেই টাকা আবার তখন এটা ট্রান্সফার করে দিতে হবে সিএবিটির মাধ্যমে হেড অফিসে। তো এরপরে অবলোকনকৃত ঋণ আমরা সুদ মকুব বা ব্যাংক সুদ মকুব করেও আদায় করে থাকে, বা আরো অন্যান্য পলিসি আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আলোচনা করব লোন ডকুমেন্টেশন নিয়ে। লোন ডকুমেন্টেশন বলতে কি বুঝি? আচ্ছা, শুরুতেই দেখুন এখানে সংজ্ঞা কি বলা হয়েছে, এরপর ব্যাখ্যা দিচ্ছি। লোন ডকুমেন্টেশন is the document that records the loan agreements between a borrower and a lender. তাহলে লোন ডকুমেন্টেশন বলতে এখানে লেন্ডার যে হচ্ছে ঋণ প্রদান করবে আর বড়োয়ার যে ঋণ নিবে, এই দুইজনের মধ্যে হচ্ছে চুক্তি সম্পাদনের নিমিত্তে যে সকল ডকুমেন্ট বা আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ করা হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে লোন ডকুমেন্টেশন। গভীরের ব্যাখ্যা একটু পর দিচ্ছি। এরপর এখান থেকেও আছে, ইট রেফার্স টু এ লোন হুয়ার all income, assets, liabilities are documented. A list of
The various types of loan can be found at loan documentation. Some of the common documents when applying a loan are proof of earning, profit, and loss statement. Real statement, bank statement, liquid cash, stock and investments, land, building, machinery, furniture, any credit facilities, credit card, etc., and personal borrowers. Information of borrowers. অর্থাৎ এখানে সংজ্ঞায় যেটা বলা হয়েছে লোন ডকুমেন্টেশনে, আপনি একটা বড়ুয়া কর্তৃক ঋণের আবেদন দেওয়ার পর থেকে ঋণ মঞ্জুরি নিমিত্তে যে সকল ডকুমেন্টস বড়ুয়ার কাছ থেকে সংগ্রহ করা হয় এবং ব্যাংক বা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান কর্তৃক যতগুলা ডকুমেন্ট ঋণ প্রদানের নিমিত্তে তৈরি করে এটা ফাইলে সংরক্ষণ করা হয়, এই সার্বিক প্রক্রিয়া হচ্ছে লোন ডকুমেন্টেশন। এখন এখানে লোন ডকুমেন্টেশনে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেপ আছে। শুরুটা হচ্ছে গ্রাহকের কাছ থেকে বা বড়োয়ার কাছ থেকে বেসিক ইনফরমেশন সংগ্রহ করা, যেমন এনআইডি কার্ড, ঋণের আবেদনপত্র, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট এবং তার আয় ও ব্যয়ের বিবরণী। এরপরে হচ্ছে লোন, পার্সোনাল লোন হলে গ্যারান্টরের আর ডকুমেন্ট, এনআইডি, পাসপোর্ট, ইউটিলিটি বিল এবং ফটোগ্রাফ। সেই সাথে এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এরপরে হচ্ছে দ্বিতীয়ত, যদি ঋণ মঞ্জুরি করা হবে, যখন এই সিদ্ধান্তে উপনীত হয় তখন ব্যাংক কর্তৃক ঋণের স্যাংশন লেটার প্রদান করা হয় এবং সেই সাথে চার্জ ডকুমেন্ট পূরণ করা হয়। এই চার্জ ডকুমেন্ট এর মধ্যে হচ্ছে ডিমান্ড প্রমিসরি নোট, লেটার অফ ডিসবার্সমেন্ট, পার্সোনাল গ্যারান্টি, লেটার অফ থার্ড পার্টি গ্যারান্টি। এরপরে হচ্ছে যদি জায়গায় তুমি মর্টগেজ নেওয়া হয় তাহলে মর্টগেজ প্রসিডিউর, ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি আমুক্তনামা সহ রেজিস্ট্রি বন্ধকি সম্পাদন করা হয় এবং এই দলিল দস্তাবেজ সকল কিছু ফাইলে সংরক্ষণ করা হয়। এই যে সার্বিক প্রক্রিয়া, মূলত এখানে ঋণের ডকুমেন্টেশন বলতে ঋণ প্রসেসিং এর পরে, মূলত গভীরে যদি বুঝি, ঋণ প্রসেসিং এর শুরুর তো ডকুমেন্ট নিলামি, বেসিক ডকুমেন্ট, কিন্তু মূল ডকুমেন্টেশন হচ্ছে স্যাংশন বা ঋণ মঞ্জুরি হয়ে যাওয়ার পর থেকে স্যাংশন লেটারের সাথে চার্জ ডকুমেন্ট সংগ্রহ করা এবং সেখানে প্রপারলি স্ট্যাম্পিং করা। সেই সাথে যদি সহজামানত হয়, রেজিস্ট্রি মর্টগেজ গ্রহণ করে ব্যাংক, সেটা তো বললাম। এই সকল দলিল দস্তাবেজ প্রপারলি ফাইলে সংরক্ষণ করা, এই হচ্ছে সার্বিকভাবে লোন ডকুমেন্টেশন প্রসিডিউর। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো হোয়াট ইজ লোন সিন্ডিকেশন। লোন সিন্ডিকেশন বলতে আমরা কি বুঝি? এখানে সংজ্ঞায় যেটা বলা হয়েছে দেখুন, লোন syndication is the process of involving several lenders in providing various portions of a loan. Loan syndication most often occurs in situation where a borrower requires a large sum of capital that can manage lenders' risk exposure levels. Thus, multiple lenders will work together to provide the borrowers with the capital needed at the appropriate rate agreed upon by the lenders. It is common in mergers, acquisition, and buyouts where borrowers need very large sum of capital. এখানে
লোন সিন্ডিকেশনে যেটা বলা হয়েছে, যখন বড়োয়ারের অনেক ক্যাপিটালের প্রয়োজন হয় বা অনেক বড় ধরনের ঋণের প্রয়োজন হয়, তখন প্রতিটা ব্যাংকেরই ঋণ প্রদানের জন্য একটা নির্দিষ্ট পার্টি বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকের সকল ঋণ বা সকল ক্যাপিটাল সেখানে ইনভেস্ট করা যায় না। তাহলে এটা হচ্ছে সেই শর্ত মোতাবেক যখন বড় কোনো ঋণ গ্রহীতা ঋণের জন্য আবেদন দেয়, যদি এক ব্যাংকের পক্ষে সেই ঋণ বড়োয়ার এগেনস্টে প্রদান করা সম্ভব না হয়, তখন সেই ব্যাংকটি ঋণ প্রদানের জন্য অন্য ব্যাংককে সাথে নিয়ে ঋণ প্রদান করে থাকে। এটাই হচ্ছে লোন সিন্ডিকেশন প্রসেস বা লোন সিন্ডিকেশন। অর্থাৎ এক ব্যাংক যখন বিশেষ করে ঝুঁকি এড়ানোর নিমিত্তে বা প্রফিট ভাগাভাগি করার জন্য যখন বড়োয়ারকে ঋণ প্রদান করা হয়, যদি এক ব্যাংকের পক্ষে সেই ইনভেস্টমেন্ট করা সম্ভব না হয়, তখন সাথে এখানে পার্টিসিপেটিং ব্যাংক অংশগ্রহণ করে থাকে। তখন যে ব্যাংক মূল দায়িত্ব পালন করে সেটা হচ্ছে লিডিং ব্যাংক, আর যে ব্যাংক সাথে পার্টিসিপেট করে সেটাকে বলা হয় পার্টিসিপেটিং ব্যাংক। এই যৌথ উদ্যোগে যখন কোনো বড়োয়ার এগেইনস্টে ঋণ প্রদান করা হয়, তখন সেটাকে আমরা লোন সিন্ডিকেশন বলে থাকি বা লোন সিন্ডিকেশন বলে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে মূলত যখন দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করা হয়, এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা চিন্তা করা হয়, দারিদ্র বিমোচন বা এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ঋণ প্রদান করা হবে সেই প্রতিষ্ঠান যদি ন্যাশনাল ইকোনমিতে অর্থাৎ জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে অংশগ্রহণ করে থাকে এই এবং দেশের সার্বিক কল্যাণে কাজ করে থাকে, তখন সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে এই পার্টির এগেইনস্টে বড় ধরনের ঋণ মঞ্জুর প্রদান করে থাকে। সেটা হচ্ছে কয়েক ব্যাংক মিলে বা যৌথ উদ্যোগে, যাতে যদি কোনো প্রবলেমও হয় তাহলে যেন এই ঝুঁকি বা রিস্ক বিভিন্ন ব্যাংকের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কোনো ব্যাংকের জন্য যেন অত্যাধিক চাপের কারণ না হয়ে থাকে। এই কারণে পার্টিসিপেটিং ব্যাংক এবং লিডিং ব্যাংক যৌথ উদ্যোগে ঋণ প্রদান করে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা লোন প্রাইসিং সম্পর্কে জানবো। লোন প্রাইসিং is an important function for a lending company. Loan pricing decisions directly affect the safety and soundness through their impact on earning, credit risks, and capital adequacy. Lending company must price loan considering its cost, profit, and loss, and to ensure the financial viability. An effective loan pricing determines the company's growth and minimizing the market risks. Loan pricing is a critical element in assessing and rating the capital, asset quality management, earnings, and liquidity for a lending company. সত্যি অর্থে এখানে লোন প্রাইসিং বলতে যেটা বোঝানো হয়েছে, ব্যাংকের ঋণের ইন্টারেস্ট রেট নির্ধারণ করা। এটাই হচ্ছে লোন প্রাইসিং। অর্থাৎ ঋণের বিপরীতে যে সমস্ত কস্ট বা অপারেটিং কস্ট রয়েছে সেগুলো সকল কভার করে ইন্টারেস্ট রেট কি পরিমাণ নির্ধারণ করলে ব্যাংক এটা প্রফিট গেইন করবে, বা ডিপোজিটারদের কাছে যে টাকা না হয়েছে সেটা কভার করে এটা একটা সঠিক ইন্টারেস্ট রেট নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে লোন প্রাইসিং। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো হোয়াট ইজ লোন সিন্ডিকেশন। লোন সিন্ডিকেশন বলতে আমরা কি বুঝি। এখানে সংজ্ঞায় যেটা বলা হয়েছে দেখুন,
Loan syndication is the process of involving several lenders in providing various portion of a loan. Loan syndication most often occurs in situation where a borrower requires a large sum of capital that can manage lenders' risk exposure levels. Thus, multiple lenders will work together to provide the borrowers with the capital needed at the appropriate rate agreed upon by the lenders. It is common in mergers, acquisition, and buyouts where borrowers need very large sum of capital. এখানে লোন সিন্ডিকেশনে যেটা বলা হয়েছে, যখন বড়োয়ারের অনেক ক্যাপিটালের প্রয়োজন হয় বা অনেক বড় ধরনের ঋণের প্রয়োজন হয়, তখন প্রতিটা ব্যাংকেরই ঋণ প্রদানের জন্য একটা নির্দিষ্ট পার্টি বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকের সকল ঋণ বা সকল ক্যাপিটাল সেখানে ইনভেস্ট করা যায় না। তাহলে এটা হচ্ছে সেই শর্ত মোতাবেক যখন বড় কোনো ঋণ গ্রহীতা ঋণের জন্য আবেদন দেয়, যদি এক ব্যাংকের পক্ষে সেই ঋণ বড়োয়ার এগেইনস্টে প্রদান করা সম্ভব না হয়, তখন সেই ব্যাংকটি ঋণ প্রদানের জন্য অন্য ব্যাংককে সাথে নিয়ে ঋণ প্রদান করে থাকে। এটাই হচ্ছে লোন সিন্ডিকেশন প্রসেস বা লোন সিন্ডিকেশন। অর্থাৎ এক ব্যাংক যখন বিশেষ করে ঝুঁকি এড়ানোর নিমিত্তে বা প্রফিট ভাগাভাগি করার জন্য যখন বড়োয়ারকে ঋণ প্রদান করা হয়, যদি এক ব্যাংকের পক্ষে সেই ইনভেস্টমেন্ট করা সম্ভব না হয়, তখন সাথে এখানে পার্টিসিপেটিং ব্যাংক অংশগ্রহণ করে থাকে। তখন যে ব্যাংক মূল দায়িত্ব পালন করে সেটা হচ্ছে লিডিং ব্যাংক, আর যে ব্যাংক সাথে পার্টিসিপেট করে সেটাকে বলা হয় পার্টিসিপেটিং ব্যাংক। এই যৌথ উদ্যোগে যখন কোনো বড়োয়ার এগেইনস্টে ঋণ প্রদান করা হয়, তখন সেটাকে আমরা লোন সিন্ডিকেশন বলে থাকি বা লোন সিন্ডিকেশন বলে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে মূলত যখন দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করা হয়, এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা চিন্তা করা হয়, দারিদ্র্য বিমোচন বা এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ঋণ প্রদান করা হবে সেই প্রতিষ্ঠান যদি ন্যাশনাল ইকোনমিতে অর্থাৎ জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে অংশগ্রহণ করে থাকে এই এবং সার্বিক কল্যাণে দেশের সার্বিক কল্যাণে কাজ করে থাকে, তখন সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে এই পার্টির এগেইনস্টে বড় ধরনের ঋণ মঞ্জুর প্রদান করে থাকে। সেটা হচ্ছে কয়েক ব্যাংক মিলে বা যৌথ উদ্যোগে, যাতে যদি কোনো প্রবলেমও হয় তাহলে যেন এই ঝুঁকি বা রিস্ক বিভিন্ন ব্যাংকের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কোনো ব্যাংকের জন্য যেন অত্যাধিক চাপের কারণ না হয়ে থাকে। এই কারণে পার্টিসিপেটিং ব্যাংক এবং লিডিং ব্যাংক যৌথ উদ্যোগে ঋণ প্রদান করে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে। দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইজ দ্য মেথড টু মেজার and monitor international monetary transactions for a period of time of a country. Usually, it is calculated every quarter and every calendar year. All trades conducted by both the private and public sectors are accounted for in the balance of payment in order to determine how much money is going out and how much money is going in. If a country has received money is known as a credit transaction, and if a country has paid or given money, this is known as a debit or a debit transaction. There are three main categories of the balance of payment.
Number 1, current account. Number 2, capital account. And number 3, the financial account. The current account is used to mark the inflow and outflow of goods and services into a country. The capital account is where all international capital transfer are recorded. In the financial account is where all international capital transfer are recorded. In the financial account, international monetary flows related to investment in business, real estate, bond and stocks are documented. তাহলে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যদি বাংলায় ব্যাখ্যা করি সেটা হচ্ছে একটি দেশের অর্থাৎ সাধারণত এক বছরান্তে বা এক বছর সময়ের মধ্যে একটি আমাদের দেশের সাথে অর্থাৎ নেটিভ কান্ট্রির সাথে ফরেন কান্ট্রির যে যত আর্থিক লেনদেন সম্পন্ন হয় অর্থাৎ আমাদের কান্ট্রি অর্থাৎ নেটিভ কান্ট্রি হিসেবে আমরা যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিদেশে রপ্তানি করি সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেস। আর যত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিদেশ থেকে আমরা ক্রয় করি সেটা অর্থাৎ ইম্পোর্ট করি, সেটার জন্য আমাদেরকে পেমেন্ট দিতে হয়। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ট্রানজ্যাকশন সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ পণ্য ক্রয় করলে সেটার পেমেন্ট বিদেশকে দিতে হয় বা ফরেন কান্ট্রিকে দিতে হয়। আর বিদেশ থেকে বা ফরেন কান্ট্রি থেকে পণ্য যদি আমরা ক্রয় করি বা আমদানি করি সেটার জন্য আমাদেরকে পেমেন্ট প্রদান করতে হয়, আর রপ্তানি করলে আমরা পেমেন্ট পাই। তাহলে এই যে প্রক্রিয়া, এই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, এটা হচ্ছে সঠিকভাবে রেকর্ডিং প্রসেসটাই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। এই রেকর্ডিং প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে? এখানে কারেন্ট অ্যাকাউন্ট, 3 ধরনের অ্যাকাউন্ট গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে, যেমন সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তৃতীয়ত হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে যেটা বলা হয়েছে দেখুন, দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এই ট্রানজ্যাকশনগুলো এখানে রেকর্ডিং করা হয়। এরপরে দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সফার্স আর রেকর্ডেড, অর্থাৎ যত ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অর্থাৎ এই যে মূলধন আদান প্রদান বা দেনা পাওনা নিষ্পত্তির জন্য যে আমরা ফান্ড ট্রান্সফার করে থাকি সেটার যে রেকর্ডিং প্রসেস, এটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টে যেটা লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফ্লোস রিলেটেড টু ইনভেস্টমেন্ট ইন বিজনেস, রিয়েল এস্টেট, বন্ডস অ্যান্ড স্টক আর ডকুমেন্টেড। এই স্টক, বন্ড, রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনগুলো এখানে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে কি, একটি দেশের সাথে নেটিভ কান্ট্রি টু ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রি টু নেটিভ কান্ট্রির যে ইন্টারন্যাশনাল মনিটারি ট্রানজ্যাকশন সংগঠিত হয় সেটার টোটাল রেকর্ডিং প্রসেসটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন ব্যাখ্যা করব সিআইবি সম্পর্কে। সিআইবি মিন্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এখানে সংজ্ঞা কি বলা হয়েছে আগে দেখি। The Credit Information Bureau (CIB) of Bangladesh Bank is responsible, among other, for collection, processing and maintaining an updated database of credit-related information supplied by the participants in institutions which extend credits. One of the objectives behind setting up of the CIB was to
minimize the extent of default loan by providing the participants with timely reports on credit information. The CIB of Bangladesh Bank may collect credit information from every banking company as required. B. Furnish such information to any banking company to facilitate the assessment of lending risk. এখানে সত্যি অর্থেই সিআইবিটা খুবই গুরুত্বপূর্ণ একটি টার্মস। আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 1 টাকা থেকে তদর্থ লোন যদি দিতে যান তাহলে সিআইবি কালেক্ট করতে হবে। সিআইবি মূলত বাংলাদেশ ব্যাংকের একটি সার্ভার, যেখানে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন সকল শিডিউল বা কমার্শিয়াল ব্যাংক এই সিআইবি তথ্য সরবরাহ করে থাকে বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগেইনস্টে কোনো ঋণ কোনো প্রতিষ্ঠানে আছে কিনা বা কোনো ঋণ বা অগ্রিম যেটাই বলি তার নামে কোনো ঋণ আছে কিনা, সেই ঋণটা বর্তমানে কোন অবস্থায় আছে, আর ঋণটা কি ডিফল্ট বা লোন ক্লাসিফিকেশনের 4টি ধাপ, যেমন লোনটা যদি ক্লাসিফাইড লোন, যেমন আপনার হচ্ছে এসএমএ, এসএস সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস। এই 4 ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে আছে বা এই ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যাজ এ ডিফল্টার কিনা, এর আগে লোন নিয়ে লোন ফেরত প্রদান করে নাই এইরকম লোক কিনা বা প্রতিষ্ঠান কিনা, বা ডিফল্ট লিস্টে নাম আছে কিনা, এই তথ্যগুলো সরবরাহ করে থাকে বাংলাদেশ ব্যাংক। সেটা কিভাবে করে? ধরুন আমার ব্যাংকে একটি ঋণ আছে এই একজন ব্যক্তির নামে, তখন আমি ওই ব্যক্তিকে যখন ঋণ দিয়েছি, ঋণ দেওয়ার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভারে ওই ব্যক্তির অনুকূলে অনুরূপ একটি লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ এই লোনের যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভারে আমাকে ইনপুট দিয়ে দিতে হবে। তাহলে এই তথ্য যখন বাংলাদেশ ব্যাংক পায়, তখন এই তথ্যটা আবার কি করে বাংলাদেশ ব্যাংক অন্য এই একই ব্যক্তি যদি অন্য কোনো ব্যাংক বা ব্রাঞ্চে ঋণের জন্য আবেদন দেয়, তাহলে সে যেটা করে, ওই যে আমি একটি ঋণ প্রদান করেছি, ঋণটা কত মাস হয়েছে, কত কিস্তি আদায় হয়েছে, বর্তমান ব্যালেন্স কত, হ্যাঁ, সর্বশেষ কিস্তি কবে দিয়েছে, ঋণের অবস্থা, বর্তমান অবস্থা, ডিফল্ট বা ক্লাসিফাইড কোন স্তরে আছে, সুদসহ আসল কত টাকা সে দেনা আছে ব্যাংকের কাছে, এই তথ্যগুলো তখন বাংলাদেশ ব্যাংক অন্য কোনো ব্যাংক বা ব্যাংকের ব্রাঞ্চকে এই তথ্য সরবরাহ করে থাকে। মূলত এটা যাচাই করার জন্য যে সেই ব্যক্তির বর্তমান আর্থিক দায় দেনার পরিমাণ কত আছে বা তার ক্যারেক্টার কি, সে লোন দিয়ে ফেরত পরিশোধ করে কিনা, বা কতগুলো ঋণ আছে তার নামে, কতগুলো ঋণ সে বর্তমানে আছে, বা ভবিষ্যতে কত টাকা অতীতে কত টাকা ঋণ গ্রহণ করেছিল, সেই ঋণটা সে সুদে আসলে পরিশোধ করিয়াছে বা কবে করিয়াছে, এই যাবতীয় তথ্যগুলো সিআইবি সার্ভারে থাকে। এটা হচ্ছে এক ব্যাংক যখন ঋণ দেয় তখন সেই তথ্যগুলো সিআইবি সার্ভারে ইনপুট করে, এই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংক আবার অন্য কোনো প্রতিষ্ঠানকে বা প্রতিষ্ঠানের ব্রাঞ্চকে এই তথ্যগুলো সরবরাহ করে থাকে, যেন ওই পার্টির সম্পর্কে তার সম্যক ধারণা পায় তার বর্তমান ফিনান্সিয়াল অবস্থা সম্পর্কে বা দায় দেনার সম্পর্কে। তাহলে ঋণ প্রদান বা ঋণ মঞ্জুরির পূর্বে এই তথ্যগুলো যখন ব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করবে বা পর্যবেক্ষণ করে, তখন তার এগেইনস্টে দ্বিতীয় কোনো ঋণ বা আরো কোনো ঋণ মঞ্জুরি করা যাবে কিনা এই তথ্য বা এই ডিসিশন ব্যাংক বা ব্রাঞ্চের বা মঞ্জুরিকারী কর্তৃপক্ষের নিতে
সহজ হয়। আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ব্যাক টু ব্যাক এলসি বলতে কি বুঝি। ব্যাক to back LC is two letters of credit that used together to help a seller finance the purchase of equipment or services from a subcontractor. With the original LC from the buyer's bank in place, the seller goes to his own bank and second LC is issued with the subcontractor. The subcontractor is thus ensured of payment upon fulfilling the terms of the contract. Like most LCs, this is used primarily in international transactions, with the first LC servicing as collateral for the second. Thank you so much. Now we will know what is camel's rating. Everybody will know that it is a very important topic, camel's rating. Everybody will know camels is a recognized international rating systems that a bank supervisory authorities use in order to rate financial institutions according to 6 factors represented by its acronym: capital adequacy, asset quality, management quality, earning, liquidity, and sensitivity. Supervisory authorities assigns each bank a score on a scale for each factor. A rating of 1 is considered the best and a rating of 5 is considered the worst. C means capital adequacy, A means asset quality, M means management efficiency, E earning quality, L liquidity management, S sensitivity to market risk. ইংলিশে আমরা সংখ্যাটা পড়লাম এবং জানলাম। একটু বাংলায় ব্যাখ্যা করে বলি। ক্যামেলস রেটিং এটা হচ্ছে একটা অর্থনৈতিক অবস্থার মানদণ্ড একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান তার কারেন্ট অর্থনৈতিক অবস্থা কি এইটা জানার জন্য সুপারভাইজারি অথরিটি, আই মিন ইন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের অথরাইজড তালিকাভুক্ত ব্যাংকগুলোকে একটা রেট প্রদান করে। সেটা হচ্ছে ফিনান্সিয়াল বা অর্থনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করে। ধরুন একটা ব্যাংক যেটা করে সেটা হচ্ছে গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে, ডিপোজিট কালেকশন করে এবং সেটা একটা রেট প্রদান করতে হয়। যেমন সিডিতে কোনো ইন্টারেস্ট রেট দেওয়া লাগে না, সেভিংসে 3 থেকে 4% ইন্টারেস্ট রেট প্রদান করতে হয়। সেভিংসে মানুষ কিন্তু অত টাকা রাখে না, তাহলে মানুষ টাকা কোথায় রাখে? এফডিআর করে। এফডিআর এবং রিকারিং ডিপোজিট আছে, যেমন ভেরিয়াস টাইপ অফ স্কিম। এই স্কিমগুলোতে চড়া ইন্টারেস্ট প্রদান করতে হয়। এফডিআর এ ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট প্রদান করতে হয় চড়া। তো এখন ব্যাংক যদি তার ম্যানেজমেন্ট ক্যাপাবল না হয়, অর্থাৎ দক্ষ না হয়, তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে না। তার যদি প্রতিষ্ঠানের অ্যাসেট কোয়ালিটি ভালো না হয়, তাহলে এই অ্যাসেটকে ব্যবহার করে, যেমন লোন হচ্ছে ব্যাংকের জন্য একটা অ্যাসেট, ইনভেস্টমেন্ট খাত, এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। কারণ ইন্টারেস্ট যেমন ডিপোজিটের কাছ থেকে ডিপোজিটরদেরকে দিতে হবে, আবার বড়োয়ার কাছ থেকে আমাদের সুদসহ আসল এই লোনের টাকা ফেরত আনতে হবে। এটা কিন্তু খুবই কঠিন কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ হচ্ছে ঋণ প্রদান করার পরে ঋণটা সুদসহ আসল ব্যাংক গ্রাহক বা বড়োয়ার কাছ থেকে ফেরত আনা। যদি
এই সার্বিক বিষয় যদি সঠিকভাবে ব্যাংক সম্পাদন করতে সক্ষম হয় বা পারে, তাহলে এখানে ব্যাংকের সফলতা বা ব্যাংকের ভবিষ্যৎ নির্ভর করে। তাহলে ব্যাংক বছর শেষে কি পরিমাণ প্রফিট করলো, এটা এখানে আলোচ্য বিষয়। এটা হচ্ছে ব্যাংকের আর্নিং, অর্থাৎ আর্নিং কোয়ালিটিটা বছর শেষে কেমন। আবার লিকুইডিটি ম্যানেজমেন্ট, লিকুইডিটি সবাই জানি যে লিকুইডিটি হচ্ছে তারল্য বা নগদ টাকার প্রবাহ। যদি ব্যাংকে প্রতিদিনের ডেইলি পেমেন্ট প্রদান করার জন্য ব্যাংকে লিকুইড অ্যাসেট বা লিকুইড মানি সংগ্রহ করে রাখতে হয়, যাতে সময় মতো ব্যাংক গ্রাহকের টাকা পরিশোধ করতে পারে বা সক্ষম হয়। এরপরে হচ্ছে শুরুতেই ব্যাংকের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ক্যাপিটাল। আপনার যদি মূলধন না থাকে, আপনি ব্যবসা করবেন কি দ্বারা? এই কারণে আপনার ক্যাপিটালটা খুবই গুরুত্বপূর্ণ। সিতে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল যদি না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এটা হচ্ছে আপনার মূলধন, এটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে ক্যাপিটালটাকে। এখানে আপনার ক্যাপিটালের পর্যাপ্ততা, অর্থাৎ কোন খাত থেকে আপনার কি পরিমাণ ক্যাপিটাল আপনার প্রতিষ্ঠানে আছে এবং কার কাছ থেকে আপনি এই ক্যাপিটাল বা মূলধন কিভাবে সংগ্রহ করতে পারেন। এই যে আপনার এটার এডিকুয়েসি অর্থাৎ পর্যাপ্ততা, এটা আপনাকে থাকতে হবে। এবার হচ্ছে অ্যাসেট কোয়ালিটি। আপনার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বেশি না ফিক্সড অ্যাসেট বেশি। এরপর হচ্ছে এই অ্যাসেট এটার কোয়ালিটি কেমন, লোয়ার বা হায়ার, এই যে বিষয়। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, ম্যানেজমেন্টের দক্ষতা। আপনার কর্মী সেটা দক্ষ না অদক্ষ, তারা আইটিতে তাদের এক্সপার্টাইজ কেমন, তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি কেমন, লিডিং ক্যাপাসিটি কেমন, তারপরে তারা হচ্ছে ভালো ওয়ার্কার কিনা, ভালো সেবা প্রদান করতে পারতে সক্ষম কিনা। এটা হচ্ছে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি। এরপর হচ্ছে টপ লেভেলের যারা বোর্ড অফ ডিরেক্টর আছে তাদের দক্ষতা কেমন, তারা এমপ্লয়িকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে কিনা এবং তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিনা ব্যাংকের অনুকূলে, এবং তারা ঝুঁকি, যেমন বিভিন্ন ধরনের ঝুঁকি, এগুলো তারা মোকাবেলায় সক্ষম কিনা। এই সার্বিক বিষয়, ঋণ ঝুঁকি, ক্রেডিট রিস্ক, এরপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এরপর হচ্ছে অপারেশনাল রিস্ক, অ্যাসেট লাইবিলিটি রিস্ক, আইটি রিস্ক, এনভায়রনমেন্টাল রিস্ক। এই যে কোর রিস্ক আছে, এই রিস্কগুলো ম্যানেজমেন্ট সঠিকভাবে এটা ম্যানেজ করতে পারে কিনা বা ঋণ ঝুঁকি কমাতে সক্ষম কিনা, ঝুঁকি পরিচালনা করে এই ব্যাংকটি বা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, এই সার্বিক বিষয়ে বিশ্লেষণ করা হয়। এবং শেষে যেটা বলা হয়েছে সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক। এই সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক এটা মূলত ইন্টারেস্ট রেট রিস্ক। মার্কেটে অনেক সময় ইন্টারেস্ট রেট বেড়ে যায় আবার কমে যায়। ডিপোজিটের রেটের সাথে আপনার ইনভেস্টমেন্ট বা লোন অ্যান্ড অ্যাডভান্সের ইন্টারেস্ট রেট একটা সামঞ্জস্য আছে কিনা, এই সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ পূর্বক বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা সুপারভাইজারি অথরিটি তারা একটা প্রতিষ্ঠানকে একটা রেট প্রদান করে। এই রেটই হচ্ছে ক্যামেলস রেটিং, এটাকে বলে ক্যামেলস রেটিং। আশা করছি বুঝতে পেরেছেন। আমি যতটুকু জানি চেষ্টা করেছি বোঝানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ডেরিভেটিভস কি বা ফিনান্সিয়াল ডেরিভেটিভস কি বা কাকে বলে।
Derivatives, a type of financial contract whose value is dependent on an underlying asset, a group of assets, or a benchmark. It is an agreement set between two or more parties that can be traded on an exchange or over the counter. Derivatives generally give one users the right but not the obligation to buy or sell an underlying asset at some point in the future. The value of the derivatives is based on the underlying assets and the time until the contract expires. There are several types of derivatives, including future contract, forwards, option, and swap. এখানে ডেরিভেটিভস বা ফিনান্সিয়াল ডেরিভেটিভস হচ্ছে একটা ফিনান্সিয়াল কন্ট্রাক্ট টু অর মোর পার্টিস এর মধ্যে যেটা বর্তমানে চুক্তি সম্পাদন করবেন সেটা ফিউচার ভ্যালু ক্রিয়েট করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্টের চুক্তির বা এর মেয়াদ শেষ হবে। যেমন ধরুন আপনি ব্যাংকে একটা এফডিআই খুলেছেন, সেটা হচ্ছে আপনি 1 বছরের জন্য একটা এফডিআই করেছেন, তার সাথে একটা ফিনান্সিয়াল কন্ট্রাক্ট হলো, সে কত টাকা ইন্টারেস্ট তাকে প্রদান করবেন কত হারে, এরকম হচ্ছে এই ডেরিভেটিভস। এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল কন্ট্রাক্ট। generally give one users the right to buy or sell an underlying asset. আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো বেস ফর প্রভিশন কি, অর্থাৎ হোয়াট ইজ বেস ফর প্রভিশন। মূলত শ্রেণীকৃত ঋণের বিপরীতে বা ঋণ যখন ডিফল্ট হয়ে যায় বা ঋণ যখন আদায় না হয় বা ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, তখন সেটা আমরা প্রভিশন ক্যালকুলেশন কিভাবে করব। তখন এটা হচ্ছে এই ক্যালকুলেশন পদ্ধতিটাই হচ্ছে বেস ফর প্রভিশন। এখানে বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার অনুযায়ী দুইটা সূত্র দেওয়া আছে। সেটার মধ্যে একটা সূত্র হচ্ছে ঋণের সেটা এসএস হোক, ডাউটফুল হোক বা ব্যাড অ্যান্ড লস হোক, যে সময়কালে হিসাব করবেন সেই সময়ের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, অর্থাৎ সুদ সহ ইন্টারেস্ট যেটা ওভারডিউ হয়ে আছে বা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, সেটার হচ্ছে এখানে সূত্র অনুযায়ী ফেলতে হবে যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য ক্লাসিফাইড লোন লেস দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। ইন্টারেস্ট সাসপেন্সের যে টাকা আছে সে টাকা আউটস্ট্যান্ডিং ব্যালেন্সে বাদ দিতে হবে, এবং দ্য ভ্যালু অফ দ্য এলিজিবল কোলাটেরাল, আপনি ঋণের বিপরীতে যে কোলাটেরাল সংরক্ষণ করেছেন সেইটা, আর হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট যে টাকা আপনার ইন্টারেস্ট ধরা আছে, এই দুইটা জিনিস যোগ দিয়ে সেটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে বেস ফর প্রভিশন। এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা থাকবে তার 15%। এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটা আপনাকে বেস ফর প্রভিশন হিসেবে ক্যালকুলেশন ভাষা ছাড়তে হবে, অর্থাৎ বেস ফর প্রভিশন হিসাবায়ন করতে হবে বা আপনাকে প্রভিশন সংরক্ষণ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে যেটা বললাম, এই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে আপনার হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স বাদ দিবেন, আর হচ্ছে ঋণের বিপরীতে যে কোলাটেরাল নেওয়া হয়েছে সেটা বাদ দিতে হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে 15% অফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন, অর্থাৎ ক্লাসিফাইড লোনের বা ডিফল্ট লোনের বা ব্যাড অ্যান্ড লস যে ক্রাইটেরিয়াই হোক, এই লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের 15% হবে আপনার বেস ফর প্রভিশন। বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করে এবার ভাউচার ছাড়তে হবে। ইনকাম ডেবিট হবে আর হচ্ছে প্রভিশন ক্রেডিট হবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো বেস ফর প্রভিশন কি, অর্থাৎ হোয়াট ইজ বেস ফর প্রভিশন। মূলত শ্রেণীকৃত ঋণের বিপরীতে বা ঋণ যখন ডিফল্ট হয়ে যায় বা ঋণ যখন আদায় না হয় বা ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, তখন সেটা আমরা প্রভিশন ক্যালকুলেশন কিভাবে করব। তখন এটা হচ্ছে
এই ক্যালকুলেশন পদ্ধতিটাই হচ্ছে বেস ফর প্রভিশন। এখানে বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার অনুযায়ী দুইটা সূত্র দেওয়া আছে। সেটার মধ্যে একটা সূত্র হচ্ছে ঋণের সেটা এসএস হোক, ডাউটফুল হোক বা ব্যাড অ্যান্ড লস হোক, যে সময়কালে হিসাব করবেন সেই সময়ের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অর্থাৎ সুদ সহ ইন্টারেস্ট যেটা ওভারডিউ হয়ে আছে বা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, সেটার হচ্ছে এখানে সূত্র অনুযায়ী ফেলতে হবে যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য ক্লাসিফাইড লোন লেস দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। ইন্টারেস্ট সাসপেন্সের যে টাকা আছে সে টাকা আউটস্ট্যান্ডিং ব্যালেন্সে বাদ দিতে হবে, এবং দ্য ভ্যালু অফ দ্য ইলিজিবল কোলাটেরাল, আপনি ঋণের বিপরীতে যে কোলাটেরাল সংরক্ষণ করেছেন সেইটা, আর হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট যে টাকা আপনার ইন্টারেস্ট ধরা আছে, এই দুইটা জিনিস যোগ দিয়ে সেটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে বেস ফর প্রভিশন। এখানে আরেকটা সংজ্ঞা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা থাকবে তার 15%। এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটা আপনাকে বেস ফর প্রভিশন হিসেবে ক্যালকুলেশন ভাষা ছাড়তে হবে, অর্থাৎ বেস ফর প্রভিশন হিসাবায়ন করতে হবে বা আপনাকে প্রভিশন সংরক্ষণ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে যেটা বললাম, এই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে আপনার হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স বাদ দিবেন, আর হচ্ছে ঋণের বিপরীতে যে কোলাটেরাল নেওয়া হয়েছে সেটা বাদ দিতে হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে 15% অফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন, অর্থাৎ ক্লাসিফাইড লোনের বা ডিফল্ট লোনের বা ব্যাড অ্যান্ড লস যে ক্রাইটেরিয়াই হোক, এই লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের 15% হবে আপনার বেস ফর প্রভিশন। বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করে এবার ভাউচার ছাড়তে হবে। ইনকাম ডেবিট হবে আর হচ্ছে প্রভিশন ক্রেডিট হবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা ক্রেডিট রিস্ক সম্পর্কে জানবো। হোয়াট ইজ ক্রেডিট রিস্ক? Credit risk is most simply defined as the potential that a borrower or individuals or counterparty will fail to meet its obligation in accordance with agreed terms. অর্থাৎ যেটা বলা হলো যে ক্রেডিট রিস্ক হচ্ছে এমন একটা রিস্ক যখন একটা ক্রেডিট স্যাংশন করা হয় বা একটা ঋণ প্রদান করা হয় বা একটা লোন বা অ্যাডভান্স বা লিমিট প্রদান করা হয় পার্টির এগেইনস্টে, তখন সেটা দেওয়া হয় হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে ইন্টারেস্টের টাকা সময় সুদ সহ আসল সময় মতো ফেরত আসবে। কিন্তু যদি এই সুদ সহ আসল সময় মতো ফেরত না আসে, তখন যে অড পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ অনিশ্চয়তা দেখা দেয়, অর্থাৎ ঋণের নিরাপত্তা সম্পর্কে নিরাপত্তা বিঘ্নিত হয় এবং ঋণ ঝুঁকির উদ্ভব ঘটে এবং ঋণ গ্রাহক কর্তৃক পরিশোধে অনিশ্চয়তা দেখা দেয়। এটাই হচ্ছে আমাদের ক্রেডিট রিস্ক। এখন এখানে বলা হয়েছে দ্য গোল অফ ক্রেডিট রিস্ক। The goal of credit risk management is to maximize a bank's risk-adjusted rate of return by maintaining credit risk exposure within acceptable parameters. Credit risk refers to the profitability of loss due to borrower's failure to meet its obligation. তো এখন আমরা ক্রেডিট রিস্ক কি সেটা জেনেছি। আর এই ক্রেডিট রিস্ক যে কারণে তৈরি হয়, মূলত পার্টির ব্যবসা মন্দা দেখা দিতে পারে, তার ইনকাম কমে যেতে পারে, পার্টির যে ধরনের ব্যবসা সেই মার্কেটে সেই ব্যবসার চাহিদা কমে যেতে পারে, এবং গভর্নমেন্টের বিভিন্ন পলিসি তার ব্যবসা প্রতিষ্ঠান বা বড়োয়ারের এগেইনস্টে চলে যেতে পারে, পার্টি হঠাৎ মৃত্যুবরণ করতে পারে, এরপরে ঋণের সুদের হার বেড়ে যেতে পারে,
এবং ঋণের যে বিপরীতে যে বিভিন্ন কস্ট, যেমন সরকারি ফি, আবগারি শুল্ক, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলোর কস্ট বেড়ে যেতে পারে। অর্থাৎ পার্টির এগেইনস্টে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পার্টি যদি ফুলফিল করতে না পারে তাহলে সে ঋণ ঝুঁকি দেখা দেয় এবং ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়ে। এই কারণেই কর্তৃপক্ষ এই ঋণটা যাতে সময় মতো রিকভারি হয় সেই উদ্দেশ্যে ঋণের নিশ্চয়তা বিধান করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ঋণের বিপরীতে তার ব্যক্তিগত গ্যারান্টি এবং তৃতীয় পক্ষ গ্যারান্টি নেয়। যদি অতিরিক্ত সিকিউরিটি হিসেবে, যেমন যদি পার্টি বা বড়োয়ারের জায়গা জমি থাকে, ল্যান্ড, বিল্ডিং থাকে, ফ্ল্যাট থাকে, সেটা ব্যাংকের অনুকূলে এটা রেজিস্ট্রি মর্টগেজ গ্রহণ করা হয়ে থাকে, যাতে যদি ঋণ সময় মতো আদায় না হয় বা ভবিষ্যতে কোনো উদ্ভট পরিস্থিতি তৈরি হয় তখন যেন এই সুদসহ আসল এই ঋণের কোল্যাটারাল বিক্রি করে বা গ্যারান্টরকে ধরে ঋণের অর্থ সুদসহ আসল আদায় করা যায়। এটা হচ্ছে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ ঋণটাকে কিভাবে রিকভার করা যায় এবং ঝুঁকি কিভাবে দূর করা যায় এবং ঋণটা যাতে সিকিউরড হয়। আশা করছি ক্রেডিট রিস্ক সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে এবং বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডেট সার্ভিস কভারেজ রেশিও বলতে আমরা কি বুঝি? Debt service coverage ratio is the amount of cash flow available to meet annual interest and principal payments on debt, including sinking funds payment. In government finance, it is the amount of export earning needed to meet annual interest and principal payment on a country's external debt. In personal finance, it is the ratio used by bank loan officers in determining income property loan. It means to that the portfolio generating enough income to pay its debt. DSCR হচ্ছে নেট অপারেটিং ইনকাম বাই টোটাল ডেট সার্ভিস। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে ঋণ প্রদানের সময় ঋণের সকল চার্জ এবং কাভারেজ, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সকল চার্জ পরিশোধ এবং ইন্টারেস্ট সহ যেন সে ক্যাপাবল হয় ফেরত প্রদানে, সেটার তার আয় এবং দায়ের সাথে তার ইনকাম যে পরিমাণ তার উপরে ডিপেন্ড করে তাকে এই ঋণ প্রদান করা হয় যেন সে ঋণটা পরিশোধ করতে পারে সময় মতো। তাহলে তার নেট অপারেটিং ইনকাম এবং তার টোটাল ডেট সার্ভিস তার যে যত দায় আছে সেটা দ্বারা ভাগ করলে আমাদের ডিএসএর অর্থাৎ ডেট সার্ভিস কভারেজ রেশিওটা চলে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ব্যাক টু ব্যাক এলসি বলতে কি বুঝি। Back to back LC is two letters of credit that used together to help a seller finance the purchase of equipment or services from a subcontractor. With the original LC from the buyer's bank in place, the seller goes to his own bank and second LC is issued with the subcontractor. The subcontractor is thus ensured of payment upon fulfilling the terms of the contract. Like most LCs, this is used primarily in international transactions, with the first LC servicing as collateral for the second. Thank you so much. এখন আমরা জানবো প্যাকিং ক্রেডিট সম্পর্কে। What is packing credit? Packing credit is one of the best financial assistance by bank to promote the export trade
that helps exporter finance the cost of buying or making a set of products and then packing and transporting them before shipments occur. It will often be extended if a letter of credit has been issued by a purchaser in another country or confirmed order for exporting the goods exists. To obtain packing credit, the exporter has to approach the uh, buyer with export order. Bank officials visit the exporter's factory, assess the goods value with the export order. তাহলে এখানে যেটা বলা হয়েছে প্যাকিং ক্রেডিট, এই ফ্যাসিলিটিটা ব্যাংক কর্তৃক কখন এক্সপোর্টারকে প্রদান করা হয় যখন সে তার পণ্য প্যাকেজিং করা হয় এবং ট্রান্সপোর্ট করা হয়, অর্থাৎ পণ্য প্যাকিং এর কাজে এবং ট্রান্সপোর্টেশনের কাজে সহায়তা করার জন্য এবং শিপমেন্ট কার্যক্রম সম্পন্ন করার জন্য এই প্যাকিং ক্রেডিট ফ্যাসিলিটি প্রদান করা হয় এক্সপোর্টারকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব হোয়াট ইজ নন পারফর্মিং অ্যাসেট, NPA. A non-performing assets refers to a classification for loans on the books of financial institutions that are in default or are in arrears on scheduled payment of principals or interest. In most cases, debt is classified as non-performing when loan payments have not been made for a period of 90 days. While 90 days of non-payment is the standard period of time for debt to be categorized as non-performing, bank usually categorized loan non-performing after 90 days of non-repayment of interest or principal, which can occur during the term of the loan or failure to pay principals due at maturity. এখানে যেটা বলা হয়েছে নন পারফর্মিং অ্যাসেট, মূলত লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যাংকের জন্য অ্যাসেট। এই অ্যাসেট হতে ব্যাংক কি করে? ইনকাম জেনারেট করে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করেছে সেটা সুদসহ আসল সময় মতো ফেরত আসবে। যদি লোন দেওয়ার পর বা ইনভেস্টমেন্ট করার পর মেয়াদ পূর্তির পর যদি সেই লোনটি সুদসহ আসল ফেরত আসে তাহলে সেটা ভালো লোন অর্থাৎ স্ট্যান্ডার্ড লোন। আর যদি সেই ঋণ দেওয়ার পর অর্থাৎ ঋণের মেয়াদ চলে গিয়েছে তখন থেকে ঋণটি পরিশোধ হয়নি, ঋণের এক্সপায়ারি ডেট হতে 90 ডেজ পার হয়ে গেলে তখন যদি ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল আদায় না হয় তখন সেটাকে নন পারফর্মিং লোন হিসেবে আখ্যায়িত করা, অর্থাৎ লোনকে ক্লাসিফাইড করা হয়, সিএল করা হয়। যেমন এখানে সাবস্ট্যান্ডার্ড এসএস, এরপর হচ্ছে ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস হিসেবে আস্তে আস্তে ধীরে ধীরে এই লোনগুলোকে ক্লাসিফাইড করা হয়, অর্থাৎ এই ঋণ হতে যে ইন্টারেস্ট জেনারেট হবে সেটা আর ইনকামে যাবে না, অর্থাৎ no financial gain achieved with this asset, non-performing asset। তখন সেটাকে আমাদের ব্যাংক বা ব্যাংকাররা সেই ইন্টারেস্টটাকে ইনকামে নিতে পারে না, তখন সেটা নন পারফর্মিং অ্যাসেট, সেই লোন অ্যান্ড অ্যাডভান্স নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়ে যায়, অর্থাৎ নো ইনকাম জেনারেট উইথ দিস ইনভেস্টমেন্ট। এই হচ্ছে আমাদের নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ নন পারফর্মিং কখন হয়ে যায়? কোনো অ্যাসেট থেকে যখন কোনো আয় আসে না বা ইনকাম জেনারেট হয় না তখন সেটা আমাদের নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়। তাহলে কোনো ইনভেস্টমেন্ট বা লোন অ্যান্ড অ্যাডভান্স প্রদান করার পরে যদি সেটা মেয়াদ পার হয়ে যাওয়ার পর 90 দিনের মধ্যে সুদসহ আসল আদায় না হয়, অর্থাৎ 90 ডেজ পার হয়ে যায়, তখন সেটা লোন ক্লাসিফাইড হয়ে যাবে
এবং সেটা নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা অফ ব্যালেন্স শিট এক্সপোজার সম্পর্কে জানবো। অফ ব্যালেন্স শিট এক্সপোজার কি এবং এটা কখন ব্যবহৃত হয়ে থাকে। ব্যালেন্স শিট, শুরুতে আসি ব্যালেন্স শিট বলতে আমরা কি বুঝি। ব্যালেন্স শিট হচ্ছে একটা কোম্পানির যেখানে অ্যাসেট, টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি প্রদর্শিত হয়ে থাকে, অর্থাৎ একটা আর্থিক প্রতিষ্ঠানের সমগ্র দায় এবং সমগ্র সম্পদ এই ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়ে থাকে, যেখানে অ্যাসেট এবং লাইবিলিটি সমান হবে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি। তো এখন এখানে যেহেতু অফ ব্যালেন্স শিট এক্সপোজার বোঝা যাচ্ছে যে এখানে যে তথ্যগুলো ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে না, সেটাই হচ্ছে আমাদের অফ ব্যালেন্স শিট এক্সপোজার। এখন সংজ্ঞা কি বলা হয়েছে, অফ ব্যালেন্স শিট এক্সপোজার refers to potential financial risks and obligations that do not appear on a bank's balance sheet but may affect its financial health। অর্থাৎ অফ ব্যালেন্স শিট এক্সপোজার হচ্ছে পোটেনশিয়াল ফিনান্সিয়াল রিস্ক অ্যান্ড অব্লিগেশন, যেটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে না বা প্রদর্শিত না হলেও সেটা এই কোম্পানির ফিনান্সিয়াল হেলথকে এফেক্ট করবে, অর্থাৎ প্রভাবিত করবে। এখানে আসলে কিভাবে প্রভাবিত হবে কোম্পানির ব্যাংক ব্যালেন্স শিট, সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, ধরুন সমগ্র লোন এবং অ্যাডভান্স, অর্থাৎ ক্রেডিট অপারেশন বলতে আমরা লোন অ্যান্ড অ্যাডভান্সের অপারেশন অর্থাৎ ইনভেস্টমেন্টকে বুঝিয়ে থাকি। তো এখন এই লোন এবং অ্যাডভান্স অর্থাৎ ইনভেস্টমেন্ট করা হয় প্রফিট গেইনের জন্য, অর্থাৎ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিটেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এখন ঋণ দেওয়ার পরে ঋণটা যথাসময়ে ফেরত আসবে, এটা হচ্ছে আমরা আশা করি, কিন্তু আসলে সবসময় এটা হয়ে থাকে না। যখন ঋণটা যথাসময়ে আদায় না হয় এবং সুদ আসলে পরিশোধ না হয়, তখন সেটা ডে বাই ডে যদি বড়োয়ার তার অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয় বা তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি ঋণটা পরিশোধ না করে সময় মতো, তাহলে ঋণ আস্তে আস্তে এটা ক্লাসিফাইড হয়ে যাবে। অর্থাৎ সিএল ক্রাইটেরিয়ায় বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ঋণ ক্লাসিফিকেশনের একটি ধাপ, প্রথম হচ্ছে এসএমএ হয়ে যাবে, এসএমএ এরপরে হচ্ছে এসএ সাবস্ট্যান্ডার্ড হবে, এরপরে ডাউটফুল হবে, এরপর হচ্ছে ব্যাড এন্ড লস হবে। যখন এসএমএ পর্যন্ত আপনি এই লোন এবং অ্যাডভান্সে যে ইন্টারেস্ট অ্যাপ্লাই করবেন ত্রৈমাসিক ভিত্তিতে, সেটা ইনকামে যাবে। এরপরের ধাপে এসএস আর ডিএফ এবং বিএল হয়ে গেলে সেটা ইনকামে যাবে না, অর্থাৎ ইন্টারেস্ট জেনারেট হলেও এই তিন ধাপে আপনি ইনকামে নিতে পারবেন না এই ইন্টারেস্টের টাকা। তো এখন সেটা তখন ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট বা একটা কাজা রেজিস্টার মেনটেন করে এটা এই ইন্টারেস্টের ফিগার এখানে রাখতে হবে। তো এখন ডিভাইডে যখন লোনটা খারাপ হয়ে যাবে, তখন সেটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এই ঋণগুলোকে আস্তে আস্তে ব্যাংক ব্যালেন্স শিট থেকে সরিয়ে আনা হয়। সরিয়ে এনে এটা ক্লাসিফাইড করে এটা অফ ব্যালেন্স শিটে স্থানান্তর করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন যে সমস্ত ঝুঁকি এই অফ ব্যালেন্স শিটের সাথে জড়িত, যেহেতু আপনি ঋণ দিয়েছেন, ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারতেছেন না একটা নির্দিষ্ট সময় পর, তখন আপনার ফান্ড আটকে গেল, সেটা রিইনভেস্টমেন্ট করতে পারলেন না বা রিফাইন্যান্স করতে পারলেন না। আবার সেটা আপনার ব্যাংকের জন্য ঝুঁকি হলো, আপনার ক্যাপিটাল শর্টেজ দেখা দিবে। তখন গ্রাহকের কাছে যেহেতু কর্জ করা টাকা এনেছেন, ডিপোজিট সংগ্রহ করেছেন, তাদেরকে ইন্টারেস্ট রেট প্রদান করতে হয়। কিন্তু আপনি যদি আপনার ক্যাপিটাল ব্লক হয়ে যায় বা ফান্ড ব্লক হয়ে যায় বা ইনভেস্টমেন্ট দীর্ঘদিনের জন্য আটকে যায়, অর্থাৎ আপনি তখন ক্যাপিটাল শর্টেজে পড়বেন এবং আপনার তখন লিকুইডিটি রিস্ক
দেখা দিবে বা লিকুইডিটি রিস্ক রিস্কের সম্মুখীন হবেন। এরপরে ইন্টারেস্ট রেট রিস্কের সম্মুখীন হবেন। মার্কেট রিস্ক, অর্থাৎ মার্কেটে আপনি ভালোভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন না। এরপরে ডিফল্ট, অর্থাৎ পার্টি তো ডিফল্ট হয়েই গেল, ক্রেডিট রিস্ক তখন দেখা দিল এবং আপনার সার্বিকভাবে আপনার প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ল। তখন এই মন্দ লোনকে ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সরিয়ে অফ ব্যালেন্স শিটে স্থানান্তর করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো এলিজিবল কোলাটেরাল বা ভ্যালু অফ এলিজিবল কোলাটেরাল বলতে কি বুঝি। এখানে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার 15 অনুযায়ী দেখুন এখানে সংজ্ঞা দেওয়া আছে বা এখানে গাইডলাইন দেওয়া আছে বা সূত্র বলতে পারি, যে এই সূত্র অনুযায়ী আপনাকে এই কোলাটেরাল আপনাকে হিসাবায়ন করতে হবে বা মূল্যায়ন করতে হবে। আমরা চাইলেই সেটা যে কোনোভাবে মূল্যায়ন করতে পারবো না। এখন সংজ্ঞাটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে লেখা আছে টাইপ অফ এলিজিবল কোলাটেরাল, 100% অফ ডিপোজিট আন্ডার লিয়েন এগেইনস্ট দ্য লোন। অর্থাৎ যদি ব্যাংকে কোনো ডিপোজিট থাকে, যেমন ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, ধরেন একটা ঋণ দিয়েছেন 5 লক্ষ টাকা, তার 10 লাখ টাকার একটা এফডিআর আছে বা 7 লাখ টাকার একটা এফডিআর আছে, এটা লিয়েন করে রেখেছেন। এই কথাটা এখানে বলা হয়েছে। তার মানে তার পুরো ডিপোজিটের টাকাটাই আপনার এখানে 100% হিসাবায়ন করতে হবে, অর্থাৎ এই যোগ্য জামানত হিসেবে ধরতে হবে তার পুরো টাকাটাকেই। এখানে এটা ভ্যালু কমানো যাবে না, এটা বলা হয়েছে। এটা হচ্ছে ভ্যালু অফ এলিজিবল কোলাটেরাল, অর্থাৎ যোগ্য জামানত। এরপরে আপনি 100% অফ দ্য ভ্যালু অফ গভর্নমেন্ট বন্ড সেভিং সার্টিফিকেট আন্ডার লিয়েন, অর্থাৎ এটা এই যে গভর্নমেন্ট বন্ড, সরকারি বন্ড বা সেভিং সার্টিফিকেটের মূল্যায়ন করতে হবে 100%, অর্থাৎ ভ্যালু যেটা সেটাই। এরপরে হচ্ছে 100% অফ দ্য ভ্যালু অফ গ্যারান্টি গিভেন বাই গভর্নমেন্ট অর বাংলাদেশ ব্যাংক, যেটা ট্রিপল রেটেড MDBS। এখানে আপনার হচ্ছে যেটা সরকারি গ্যারান্টি আছে বা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি আছে, সেই ক্ষেত্রে আপনি এই কোলাটেরাল 100% মূল্যায়ন করতে হবে। এরপরে হচ্ছে 100% অফ দ্য মার্কেট ভ্যালু অফ গোল্ড অর গোল্ড অর্নামেন্টস প্লিজড উইথ দ্য ব্যাংক, অর্থাৎ যদি ঋণের বিপরীতে আপনি স্বর্ণ সিকিউরিটি হিসেবে রাখেন বা কোলাটেরাল হিসেবে রাখেন বা অর্নামেন্ট, গোল্ড অর্নামেন্ট রাখেন, সেটা 100% মূল্যায়ন করা যাবে বা করতে হবে, এটা যোগ্য জামানত হিসেবে। আর যদি এখানে বলা হয়েছে 50% অফ দ্য মার্কেট ভ্যালু অফ ইজিলি মার্কেটেবল কমোডিটিস কিপড আন্ডার কন্ট্রোল অফ ব্যাংক, অর্থাৎ যদি কোনো যেটা আপনি 50% মূল্যায়ন করতে হবে কিসের, মার্কেট ভ্যালু অফ ইজিলি মার্কেটেবল কমোডিটিস, অর্থাৎ ইজিলি মার্কেটেবল কমোডিটি পণ্যদ্রব্য যা আছে এটা আপনি 50% মূল্যায়ন করবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম 50% অফ দ্য মার্কেট ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মর্টগেজ উইথ দ্য ব্যাংক, অর্থাৎ ঋণের বিপরীতে যদি আপনি বাড়ি বা জমি মর্টগেজ নিয়ে থাকেন, রেজিস্ট্রি মর্টগেজ ব্যাংকের অনুকূলে, তার যে ভ্যালু আছে সেটার 50% মূল্যায়ন করতে হবে। এখানে যদি ধরেন আপনি মূল্যায়ন করে থাকেন 1 কোটি টাকার একটা বিল্ডিং নিয়েছেন, তখন সেটাকে যোগ্য জামানত হিসেবে আপনাকে 50% মূল্যায়ন করতে হবে, অর্থাৎ 50% অফ 1 কোটি, তার মানে 50 লাখ টাকা। 1 কোটি টাকা আপনি মূল্যায়ন করলেও এটা যোগ্য জামানত হিসেবে যখন হিসাবায়ন করবেন তখন সেটা 50% মূল্যায়ন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে শেষের ক্রাইটেরিয়া হচ্ছে 50% অফ দ্য এভারেজ মার্কেট ভ্যালু অফ লাস্ট 6 মান্থ or 50% of the face value। তাহলে আপনাকে কি করতে হবে, 50% of the average market value for the last 6 month অথবা or 50% of the face value, এটা হচ্ছে 50% নিতে হবে। তার মানে এখানে এই বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার 15 অনুযায়ী যে গাইডলাইন প্রদান করা হয়েছে সেই অনুযায়ী আপনাকে যোগ্য জামানতের হিসাব
বা হিসাবায়ন করতে হবে। এটা আমি বা আপনি এটা হচ্ছে এই গাইডলাইনের বাইরে কিছু করা যাবে না। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে। আসলে সোয়াটটা কি এবং সোয়াট অ্যানালাইসিস কেন করা হয়। শুরুতে আসি, সোয়াটের সংজ্ঞাতে কি বলা হয়েছে। A SWOT analysis is a technique used to identify strength, weakness, opportunities, and threats for one business or even a specific project. It's most widely used by organizations from small business and non-profit to large enterprise. The SWOT is an acronym that stands for strength, weakness, opportunities, and threat. তো এখন আসলে গভীরে ব্যাখ্যা করি। এই সোয়াট অ্যানালাইসিস দ্বারা আমরা জানলাম যে এস এ হচ্ছে স্ট্রেংথ, ডব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটিস, এন্ড টি তে থ্রেট। এই চারটার সমন্বয়ে এটা সংক্ষেপে সোয়াট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসলে সোয়াট অ্যানালাইসিস কেন করা হয় বা ক্রেডিট অপারেশনে সোয়াট অ্যানালাইসিস এই টপিকটা কেন আসলো। মূলত সোয়াট অ্যানালাইসিস এই কারণে করা হয় যে আপনি ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আপনি বিনিয়োগ করবেন বা ইনভেস্টমেন্ট করবেন বা লোন অ্যান্ড অ্যাডভান্স প্রদান করবেন অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বা বর্গকে। এখন যে প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করবেন সেই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা যদি ভালো না হয়, তাহলে আপনার এই ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ঋণ দিলে ঋণ আদায় নাও হতে পারে। এই জন্যে যে প্রতিষ্ঠানে আপনি ঋণ দিবেন বা বিনিয়োগ করবেন সেখান থেকে যাতে সুদসহ আসল ফেরত আসে, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য ওই কোম্পানি সম্পর্কে ফিনান্সিয়াল অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ সোয়াট অ্যানালাইসিস করা হয়। যেমন ওই কোম্পানির কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, আর কোম্পানির অপরচুনিটিস কি, আর কোম্পানির জন্য কি কি থ্রেট আছে, এই বিষয়ে সার্বিক ধারণা নেওয়া হয়। যদি ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো হয়, তাহলে যে প্রতিষ্ঠান বিনিয়োগ করবে বা যারা ঋণ দিবে তাদের জন্য এটা বুঝতে সহজ হয়, অর্থাৎ বড়োয়ার সম্পর্কে তার ফিনান্সিয়াল অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পেতে যে লেন্ডার তার খুব সহজ হয়। এই জন্যই সোয়াট অ্যানালিসিস করা হয়। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। এখানে স্ট্রেংথ, অর্থাৎ যে প্রতিষ্ঠানের উপরে সোয়াট অ্যানালাইসিস করবেন তার স্ট্রেংথগুলো কি কি হতে পারে। যেমন তার ব্র্যান্ডিং, সে যদি শক্তিশালী ব্র্যান্ড হয়, যেমন যদি বলা হয় বাটা কোম্পানি জুতা বিক্রি করে, পেগাসাস জুতা বিক্রি করে, এক নামে সবাই চিনে, তাহলে এগুলা হচ্ছে তার জন্য স্ট্রেংথ, অর্থাৎ বাটা প্রোডাক্ট বের করলেই প্রোডাক্ট বাজারে চলবে, তাহলে এটা তার স্ট্রেংথ। এরপরে যদি ওই প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে বা এমপ্লয়ি আছে তারা যদি দক্ষ হয়, তাহলে তার অপারেশন ভালোভাবে চলবে এবং আপ টু ডেট, অর্থাৎ ডিজিটাল টেকনোলজি যদি কোম্পানি ব্যবহার করে এবং অনলাইন সেবা প্রদান করে থাকে, তাহলে তার লেটেস্ট টেকনোলজিক্যাল যত সাপোর্ট আছে সেগুলা সে প্রয়োগ করে থাকে, এটাও তার স্ট্রেংথ। এরকম তার ভালো দিকগুলো কি কি আছে সেটা পর্যালোচনা করা হয়। এরপরে তার উইকনেস সম্পর্কে, ওই কোম্পানির কি কি উইকনেস আছে, যেমন সে ব্র্যান্ড না, নন ব্র্যান্ডিং কোম্পানি। এরপরে তার কর্মী দক্ষ না, ম্যানেজমেন্ট ক্যাপাবল না, তার ক্যাপিটাল শর্টেজ আছে, তার অ্যাসেট কোয়ালিটি ভালো না, লিকুইডিটি প্রবলেম আছে। তাহলে এই যে শর্টেজগুলো, তাহলে এটা তার দুর্বলতা, ওই কোম্পানির দুর্বলতা প্রকাশ করে থাকে। এরপরে অপরচুনিটিস কি কি হতে পারে, যেমন
আহ, এই যে কোম্পানি যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রয় করে বা যে সার্ভিস প্রদান করে থাকে, তাহলে এই প্রোডাক্ট বা পণ্যের চাহিদা মার্কেটে বেড়ে গিয়েছে, বা গভর্নমেন্ট কোনো পলিসি নির্ধারণ করেছে যেই পলিসিগুলো এই কোম্পানির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, তাহলে এগুলো হচ্ছে এই কোম্পানির জন্য অপরচুনিটিস। এরপরে থ্রেট কি আছে? যদি ধরুন আমি যে অ্যাজ এ কোম্পানি হিসেবে, অর্থাৎ প্রতিষ্ঠান যে পণ্য বিক্রয় করে, সেই একই পণ্য আরো নতুন 10টা কোম্পানি উৎপাদন করে বাজারে নিয়ে হাজির হয়েছে, মার্কেটে এটা ডিস্ট্রিবিউট করেছে বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে এই কোম্পানির জন্য সেটা হচ্ছে থ্রেট হয়ে গেল। গভর্নমেন্ট বিভিন্ন ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এই কোম্পানির জন্য থ্রেট হয়ে গেল। এরপরে যে প্রোডাক্ট মার্কেটে কোম্পানি ছাড়ে, সেটার কাঁচামালের দাম বেড়ে গিয়েছে। এরপরে র মেটেরিয়ালস আনঅ্যাভেলেবল, পাওয়া যাচ্ছে না, তাহলে এগুলা কি কোম্পানির জন্য থ্রেট। তাহলে কি হবে? তার সার্বিকভাবে ব্যবসা মন্দা যাবে, প্রফিটেবিলিটি কমে যাবে। তাহলে যদি কোম্পানির এই সার্বিক অবস্থা ভালো না হয়, তাহলে এই কোম্পানি নিজেই ঝুঁকিপূর্ণ আছে। তাহলে যে অন্য কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে ঋণ দিবে না বা লোন অ্যান্ড অ্যাডভান্স সাপোর্ট দিবে না। আর এই কারণেই এই যে যখন ঋণ প্রদানের পূর্বে বা যে প্রতিষ্ঠান ঋণ প্রদান করবে অন্য একটি প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠানের উপর এই সোয়াট অ্যানালাইসিস করে থাকে। আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।